আর ঘটনাচক্র তখন আমার পাশে দাঁড়িয়ে, আর হাতটা ধরা মানব বন্ধন বলে হাত ধরা আমার মা দিয়েছিল, সেটা আমার I took it very seriously. তখন I took it very seriously. কিন্তু আমি হাত আর ছাড়া যাবে না, তাই তো? যা করার আমি দেখতাম, আমি বারান্দা পরিষ্কার করতে করতে এই দুটো ঘর করে 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 যখন শেষ করলাম, ওই ঘরে গিয়ে সামনে গিয়ে দেখি ওই ঘরে গিয়ে দেখি সব এলোমেলো হয়ে গেছে। আমি বলি, এটা কি জিনিস? হ্যাঁ, মানে তখন ভীষণ ব্যর্থ লাগে তখন। আমার অ্যাকচুয়ালি একটা ফেজ গেছিল যখন আমি এগুলো করাই বন্ধ করি। এবার বলি আমি কিচ্ছু করি না, এরকম ঘটনা মাঝখানে হয়েছে। এই একদিন পরে হয়তো বলেছি বা এটা খুব ভালো হয়েছে, আমি বিশ্বাস করি এটা আমাদের ভুল। যখন প্রথম নোটিস করলাম তখনই বলি না, আমরা কি টেকেন ফর গ্রান্টেড, ধরে নিচু করেই দেবে, কিন্তু এটার যে বিউটিটা, এবং আমি বিশ্বাস করি ও বলুক বা না বলুক, ও খেয়াল করে যে এখনো দেখেনি, বুঝতে পারিনি এখনো। আমি জানি না কি স্বীকার করবে কিনা, কিন্তু ওইটুকুনি প্রত্যাশা থাকে যে এটা তো একটা এফার্ট, ঠিক, যে প্রত্যেকের জন্য সব। কার কবের বালিশের ওয়ার্ড চেঞ্জ হবে, শি নোজ, এটাও কাজ নয়, কিন্তু এই কাজটা আমারও কাজ, কিন্তু ও আমাকে একটুখানি সময় বার করে দিচ্ছে। তো এইটার জন্য ধন্যবাদ না জানালে তো হয় না। যেখানে নারীর উপর একটা বাড়তি বোঝা যুগ যুগ ধরে চাপিয়ে দেওয়া হয়েছে, একজন নারীকে সৎ প্রমাণ করতে গেলে আগুনে পুড়ে সতী হতে হচ্ছে, আর একজন পুরুষ পুজো করলেই সৎ হয়ে যায়, মানে কত তফাৎ। তো ও জানে ছবি যদি ভালো করে আমি বোধহয় কেঁদেই ফেলবো। সেই আমি প্রিমিয়ারে দেখতে পাবো কিনা জানি না ছবিটা, আমি ওকে বারবার দেখেছো, এটা বোঝানো যাবে না। একটা সম্পর্কে সম্মান, ভালোবাসা, একে অপরকে বোঝা, আরো অনেক কিছু, কয়েকটা শব্দ যেগুলো আসলে খুব সহজ কিন্তু এই সময়ে মনে হয় খুব কঠিন। তাই অনেকগুলো বছর যে দুজন মানুষ হাতে হাত রেখে সুন্দরভাবে তাদের জীবন কাটিয়ে যাচ্ছেন, তারা যেন ব্যতিক্রম হয়ে উঠছেন, উদাহরণ হয়ে যান, কিন্তু সেটাই তো স্বাভাবিক। আমার সঙ্গে এই মুহূর্তে তেমন দুজন মানুষই আছেন যারা, মানে অনেক কোর্স আমরা করছি, কিন্তু যে কোর্সটায় তারা সফল সেটা হলো বিয়ের কোর্স, এবং খুব সুন্দরভাবে সাফল্যের সঙ্গে তারা মানে পাশ করে গেছেন, শুধু বলবো না, অন্য অনেকদেরকেই শেখাচ্ছেন। কৌশিক দা এবং চূর্ণিদি রয়েছেন। তবে আজকে এই ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে আজকে যে দুটো পরিচয়, সেটা হলো আজ অর্ধাঙ্গিনীর জন্য পরিচালক এবং অভিনেতা। কেমন আছো কৌশিক দা এবং চূর্ণিদি? ভালো, তোমায় দেখতে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, শুরুতেই মনটা আমার খুব ভালো হয়ে গেল। আমি এই যে বিয়ের ক্লাস, এটাতে আমি তোমার থেকেই ধার নিয়েছি কৌশিক দা, তোমার একটি লেখা থেকেই, তোমাদের দুজনের একটি ছবি থেকে। এই সময় দাঁড়িয়ে এই ক্লাসটা কি খুব কঠিন হয়ে যাচ্ছে বলে? আমরা কারো ক্লাস নিই না, আমরা নিজেরা নিজেদের ক্লাস নিই। আমাদের রোজ যখন নিজের কিছু মনে হয় আমরা নিজেদেরকে কারেকশন করার চেষ্টা করি, আমার ভুল হলেও, ওর কিছু হলে আমি জানাই। এটা নিজেদের কাউকে শেখাবার নেই, কেউ উদাহরণ হতে পারে, সেইটা একটা আমাদের, সেটার কোনো এফার্ট নেই, আমাদের এফার্ট শুধু আমরাই, তার দরুন কি হচ্ছে কেউ জানে না। কাজে ওই তুমি যেটা বললে হাতে হাত মিলিয়ে ওরম ভাবে চলছে, হাতে হাত রেখে চলছে। হ্যাঁ, ক্লাসটা ও ঠিকই বললো, একে অপরের ক্লাসই আমরা নিই। বেশি আমার ক্লাস হয়, বেশি তোমার ক্লাস হয়, কারণ একটু অন্যমনস্ক, নিজের খেয়ালে থাকে বলে সেটা হয়। তো সেটা কিন্তু আমার মনে হয় যে ক্লাস নেওয়াটা প্রয়োজন এই কারণেই যে যে কোনো পার্টনার, তারা বিবাহিত হোক বা না হোক, এক ছাতের তলায় থাকলে তাদের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট এবং কোঅর্ডিনেশন, সেটা সারাক্ষণ মেনটেন করতে থাকতে হয়, সেইটার খুব প্রয়োজন। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এত বছর হয়ে যাওয়া সত্ত্বেও সেটা নিয়ে কথাবার্তা চলতে থাকে। এমন নয় যে আমরা বুঝে গেছি এইভাবেই চলবে, সেটা কিন্তু নয়। প্রত্যেকদিন মানুষ প্রতিদিন একটু একটু করে বদলায়, এই অ্যাডজাস্টমেন্টটাও বদলাতে থাকে, তাই এটা অ্যালার্ট থাকতেই হবে। এটা জিনিসের যত্ন নেওয়ার মতো, রোজ মুছে না রাখলে ঠিক থাকবে না, ধুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ যে সময় ওর সাথে আমার বিয়ে বা আলাপ, তখন থেকে তো আজকের কৌশিকটা অনেক অন্যরকম হয়ে গেছে, আমি আবার অন্যরকম হয়েছি। কাজে সেই যে তখনকার যে বোঝাপড়া ছিল, তখন যে মানুষটাকে চিনতাম বুঝতাম, এখন একটা অন্য মানুষকে চিনছি বুঝছি। সেখানকার ভালো লাগাও আছে, কিছু মন খারাপের জায়গাও আছে, সেগুলো মিলিয়ে তো আমাদের অ্যাড্রেস করতে হয়। তো সেটাই বিউটি লাইফের।
একদম চুনিদি কৌশিকটা যেটা বললে, এই যে অন্যরকম হয়ে যাওয়া, সেটাই তো আমরা অনেক সময় মেনে নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না যে মানুষটা বদলে যাচ্ছেন। অবশ্যই খারাপ বদলানো নয়, ভালো বদলানোটা প্রয়োজন। তো সেটা না কি বলবো আমি, এই যে বদলের কথা হচ্ছে বা খারাপ বা ভালো, একটা টেন্ডেন্সি আছে যখন স্বামী স্ত্রী বসে কোনো ইন্টারভিউ দিচ্ছে বা নিজেদের বাইরে প্রেজেন্ট করছে, তখন শুধু সুন্দর জায়গাগুলোকেই মেলে ধরা। এটা কখনো হতে পারে না যে কোনো একটা কাপলের মধ্যে তাদের বোঝাপড়ায় কোথাও কোথাও খামতি নেই, এটা হতে পারে না। সেটা কিন্তু আমাদেরও আছে, অবশ্যই। কিন্তু তার মানে কি আমরা টিকিয়ে রেখেছি সেটাই হচ্ছে ব্যাপার, তা কিন্তু না। তার মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব এবং গভীর একটা বন্ড রয়েছে, যেটার জন্য সবকিছুকে পার করে দেওয়া যায়। মানে যেগুলো আমার অসুবিধা হয়, আমি বলেছি আমার কথা বলছি বলে, ওর ক্ষেত্রে হয়তো তাই, সেগুলো তখনকার মতো অ্যাড্রেস করে নিলেই সেগুলো আবার একটা নতুন দমে এগোতে থাকে। মানে একটা গল্প আমি বলি। তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে এবং সারাদিন কাজকর্ম করে এসে বা শুটিং করে এলাম, তো এসে তারপরে ঘুম পেয়ে যেত। একটা কোনো সমস্যা হচ্ছে, দুজনের মনোমালিন্য। চূর্ণি হচ্ছে যদি কোনো মনোমালিন্য থাকে, চূর্ণির ঘুম আসে না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। যদি ওর মনে কোনো অখুশি থাকে, কোনো ডিসএগ্রিমেন্ট থাকে কিছু নিয়ে, ঘুম আসে না ওর। তা আমি হচ্ছে আবার বালিশে মাথা লাগলে আমার পুরো কানে ফিউজটা উড়ে যায় সঙ্গে সঙ্গে। তা আমি ঘুমিয়ে পড়লাম, আর ডাক্তার ঘুমিয়ে পড়লে আমি ভাবছি তাই তো উচিত, আমার এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়বো। আমাকে বললো উঠে বসো একটু। এখন নতুন বিবাহ হয়েছে, স্ত্রী বলছে উঠে বসলাম। বলে কি, লেটস টক। বলে কেন, এই যে সমস্যাটা হয়েছে, তুমি তো এটাকে তুমি মানে মেনে নিচ্ছ, এটা এরমই থাক? বললাম না, কখনো না। বলে তাহলে কথা বলে শেষ করি, এটা সকাল পর্যন্ত যাবে কেন? এটা বাহ, আজকে রাত্রের সমস্যা আজকে শেষ হয়ে যাবে, আজকের যা সমস্যা, কাল সকালে উই ওয়ন্ট লুক ব্যাক টু দিস প্রবলেম, লেটস সর্ট ইট আউট। আমি একটু শান্তিতে ঘুমাবো, তুমি শান্তিতে ঘুমাবে। তো যথারীতি এটা প্রথম দিকে অসুবিধা হতে আমি জানতাম, তখন আমি বলতাম কথা বলেনি, নিজেরা না বলেই কথাটা আমরা সেরে নিতাম। এটা একটা বহুদিনের অভ্যেস হয়ে গেছে। আর চূর্ণি না কোনো কিছু, তবে এই প্রসঙ্গে যখন ইন্টারাপ্ট করছি, হোল্ড দ্যাট থট, তখন আমার ওইটুকু ম্যাচুরিটি হয়নি বোঝার যে একটা ঘুমন্ত মানুষকে ডেকে কথা বললে খুব একটা লাভ হবে না, কারণ মাথায় কিছু রেজিস্টার করছে না। তো ও সবকিছু মেনে নেবে, আমি ভাবো মেনে নিয়েছি, আমি খুশি, কিন্তু ওটা আবার ঘটবে। তো এখনকার মানুষ, আমি যে সে যখন দেখে যে ওর রিসিভিং এন্ড ওর নিতে পারছে না, তখন আমি সেটা রেখে দিই। যেমন এই মুহূর্তে বসে আমি বলছি, এমন কোনো একটা কথা আমার ওর সাথে আছে যে তোমাকে 3 দিন আগে বলেছি এটা নিয়ে তোমার সাথে আমার কথা আছে, কাল বলবো, এখন বলছি না। ও কিন্তু ভুলেই গেছে, তোলেও নি যে তুমি কি বলতে চেয়েছিলে আমাকে বলো, ও কিন্তু ভুলে গেছে। এবং আমি এখনো ভাবছি কিন্তু এই মুহূর্তে বসে, হ্যাঁ। এবং চূর্ণির মজা হচ্ছে, চূর্ণি চুপ করে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে বিপদ। হ্যাঁ, মানে দেখো আমাদের বাড়িতে দুজন চুপ করে থাকে, একটা হচ্ছে চূর্ণি আর একটা অ্যালবাস। হ্যাঁ, অ্যালবাস অ্যালবাস কিছু বলে না, চুপচাপ দেখে আর চোখের দিকে এরকম করে তাকিয়ে থাকে। তোমার যদি ক্ষমতা থাকে তুমি বুঝে নেবে। তো চূর্ণির সাথে না আমাদের ওই দৃষ্টিতে বুঝে নিতে হয় যে কি বলতে চাইছে, ওর কি খিদে পেলো, নাকি মন খারাপ হলো, না কিছু অসুবিধে হচ্ছে। অদ্ভুত, এটা অ্যানিমাল ইনস্টিংক্টের মতো। এখন আমি উজান আমরা বুঝতে পারি, হ্যাঁ, যখন আমরা বেকায়দায় থাকি একটু দেরি করে বুঝি, হ্যাঁ, ইচ্ছাকৃত, আর নইলে বুঝতে পারি। কিন্তু এটার মধ্যে যে কি সুন্দর আনন্দ আছে না এটা, এবং উজানো ওরকম হয়েছে, উজানো ঠিক বুঝতে পারি যে আমাদের কি সুবিধে হয়েছে, নিজে একে অপরের দিকে তাকালেই বুঝতে পারে। কিন্তু যেটা চূর্ণিদি বললেন আর কি, যে এই কথা বলে মেটানোটা, এটা খুব প্রয়োজন, সবার ক্ষেত্রে প্রয়োজন। ভীষণ মনের বললাম, সেটা তো ভুলে গেছো এখন না, সরি ইন্টারাপ্ট করেছি আমি। বলছি যে এই যে কথা বলে মেটানো, এটা তো ভীষণ ভালো, মনের মধ্যে রেখে দেওয়া, সেটা জমতেই তো আসলে বাসি করো না, ওটাকে বাসি করো না। সেটা বোধহয় তোমরা বরাবর মেনটেন করো দুজনে। চেষ্টা তো করেছি ডেফিনেটলি, ও তো করেই। আমার দিক থেকে খুব মাঝে মাঝে স্খলন ঘটে, আমি জানি, কারণ আমি একটু অগোছালো সেই হিসেবে, এটা মানে এটা কোনো ক্রেডিট নয়, কিন্তু অগোছালো, কিন্তু আমি যতটা অগোছালো ছিলাম অতটা নেই, এটাই একটা হচ্ছে প্লাস পয়েন্ট এটার। আর ভালো লাগার জায়গাটা হচ্ছে যে এই অর্ধাঙ্গিনী প্রসঙ্গে শুধু মানে আসবাবপত্র, জিনিসপত্রের ক্ষেত্রে না, মাথায় এখন এইটা একটু আরেকটা, যে জন্য আমি যখন ছবি স্ক্রিপ্ট লিখি, আমি লিখে ফেললাম ছবিটা, বেশ ভালোই লাগছে আমার সবকিছু, কিন্তু একটা ভাবনার তো একটা স্রোত থাকে, অধ্যায় থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, সেইটার জন্য রাউন্ড টেবিলে বসতে হয়। আগে ওর সাথে শুধু বসতাম, এখন উজান বড় হয়ে যোগ দিয়েছে,
আমাদের একটা রাউন্ড টেবিল চলে সকাল 10টা থেকে একটা রাত্রি স্ক্রিপ্ট লেখা হলেই আমাদের দিনের পর দিন স্ক্রিপ্ট রিডিং চলে, রিডিং চলে, কারেকশন নোট নেয় ওরা, স্ক্রিপ্ট নিয়ে নোট নেয় তাকে কি হলো, কাটা ছেঁড়া করে তার ডায়লগ কি হবে, কোনটা রিপিট হয়ে যাচ্ছে, কোনটা লজিক্যাল গন্ডগোল কিভাবে হচ্ছে, ঘুরিয়ে অন্যভাবে কিছু করা যায় এটাকে নিয়ে, হ্যাঁ কোনো দৃশ্য নিয়ে। সেটা আমার ওই ছড়ানো মাথার জন্য কিন্তু আমি বেশ কিছু মানে উজান দেখেছে এটা করতে করতে, আমরা ও বড় হতে হতে দেখেছে বাবা মা এটা করে হ্যাঁ। বাচ্চাকাল থেকে, এখন নিজে একটা জায়গায় পৌঁছে ও যোগদান করে, বসে তবে পড়ে। এটা ওর কাছে একটা ওয়ার্কশপের মতো, একদম। আসলে ও কিন্তু শিখছে এটার মাধ্যমে। এটা করতে করতে অনেকটা শিখতে পারবে, যে আমরা এখনো করে যেতে হচ্ছে। এবং আমি কি বলবো, যা যা ভালো জিনিস দেখলাম তুলে নিলাম, সেটা কি অর্ডারে সাজানো হবে বা আমি উল্টো পাল্টা করেছি কিনা সেই পাজলটা আমরা একসাথে বসে সলভ করি, এবং সেটা যে কি আনন্দের। আমাদের পারিবারিক অন্যান্য কাজের মধ্যে এটা একটা, ওই রাউন্ড টেবিলটা আমাদের কাছে একটা স্বপ্নের সময়। বছরে তো বারবার আসে না, বছরে 3বার আসে হয়তো বছরে। এখন তাছাড়া আমরা নানা গল্প গল্প নিয়ে, গল্প থট, মানে এইটা নিয়ে গল্প কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমরা একটা, যে কারণে আমাদের দ্য স্ক্রিন প্লেস নাম দিয়ে একটা তৈরি হয়েছে। আমাদের 3জনের খুব প্রাইভেট একটা অর্গানাইজেশন, সেটা ভবিষ্যতে কি করবে জানি না, কিন্তু আমাদের 3জনকে সামলাচ্ছে দ্য স্ক্রিন প্লেস। এই যে অনেকেই যেটা ভাবেন যে 3জনেই ব্যস্ত, বিশেষ করে একই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলে বোধহয় সময়ই পাওয়া যায় না। সময়টা বোধহয় নিজেদের কাছেই, তাই না চূর্ণিদি? চাইলেই বের করে নেওয়া যায় কথা বলার জন্য, একটু বসার জন্য, তাই না? মানে যে তোমরা যেমন 3জনেই তো ব্যস্ত, এখন উজান নিজের অভিনয় পরিচালনা সবটার সঙ্গে তোমরা নিজেদের মতো ব্যস্ত, তার মধ্যে ঠিক সময় বের করছো, আসলে করাই যায়। হ্যাঁ, কাউকে একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা করতে হয়, যে সময়টা বের করার চেষ্টা করতে হয়। তো সেটা আমি করি, যথেষ্ট অ্যাক্টিভলি করি। আর ওরা করে না তা না, কিন্তু আমি অ্যাক্টিভলি করি সেটা। আর যেটা হয়, আমাদের সিনেমার জগৎ থেকে মুক্তি নেই, মানে একটা পরিবার একটা চালাতে গেলে তো অনেক লজিস্টিক্যাল আলোচনা থাকে, সে ডাক্তার ওষুধ থেকে শুরু করে অন্যান্য নানা জিনিস থাকে, সেই কথাগুলো আমাদের আসেই না। মানে যতবার আনতে যাই সেখান থেকে কোনো একটা অন্য গল্প কিছু একটা দিয়ে দিলাম, আবার সিনেমার গল্পে ঢুকে গেলাম আমরা, আর সিনেমা থেকে মুক্তি নেই আমাদের আর কি। এটা কিছুটা আমার জন্য হয় একটুখানি, এবং মাথাটা প্রি অকুপাইড থাকার জন্য, ওই কারণে। এমন না কিন্তু আমাদের বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজন আসে, বিরাট আড্ডা হয়, কখনো হয় না। হয় না মানে এত বছরে হয় না, এত বছর মানে কত বুঝতে পারছো, প্রায় 30 বছরের উপর বলছি আমি, 35 বছর। হ্যাঁ, নিজেদের ভাই বোনরা আসে মূলত, নইলে খুব কম বন্ধু, 1-2জন কখনো আসে, সেটাও তো বছরে 2-3বার, নইলে পরিবার এবং খুব কাছের বন্ধু। তোমরা খুব একটা কোনো আড্ডাতে যোগদানও করে এমনটা দেখি না, মানে খুব বেশি, খুব না, যেগুলো অনুষ্ঠান থাকে যেখানে কয়েকটা, অনুষ্ঠান ছাড়া আমি তখন হ্যাঁ, না 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 তোমার দুজনে কাউকে না না, আমরা এত, ও আড্ডা দিতে খুব ভালোবাসে, আমার আবার আড্ডা শুনতে খুব ভালো। আমি ওই যে বলছি না, চুন্নি চুপচাপ, অ্যালবাস আর চুন্নি, সুযোগ পায় ওটা না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমি নিজে মানুষটাই আমি একটু মানে কম কথা বলি, আমি শুনি বেশি, শোনার লোকও তো লাগবে, না, তাই বলার তো? স্কোপও পায় না আমি থাকলে। হ্যাঁ, আমি আর সেটা উজান কথা। দুজনে সেটা প্রচন্ড কথা বলি, আমি আর ঠিক উজান। কথা। কিন্তু আমি তোমার একটা লেখাতেই দেখলাম যে চূর্ণিদি তো একটা ভিড়ের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্স্ট বলেছিলেন যে আমাকে ছেড়ে যেও না, আর মানববন্ধন হয়েছিল। মানববন্ধন, আর ও সেটা তো বেচারা, ও বলেছিলেন আমাকে চূর্ণিদি শোনো, first, আমাকে সেটা হ্যাঁ, বলো। আমাকে বলেছিল, হ্যাঁ, আমার কিন্তু ছেড়ে চলে যেও না, এরকম কি এটা বলেছিল। হ্যাঁ, মানে কি, এটাই বলেছিল। আমরা দুজনে একই জায়গায় গড়িয়াতে ফিরবো, এত ভিড় টিও দেখেনি পাহাড় থেকে এসে, তখন ঘাবড়ে গেছে। আসলে আমি কলকাতার রাস্তাঘাটে তখন সবে সবে মুভ করা শুরু করেছি, আমার সাথে একা একা। ফিরবে বলেছিল। আমার বাবা মা চাকরি করতেন কারসেনে, আমি তখন কলকাতাতে একা শহরে। আমার আত্মীয় স্বজন মাসিরা সবাই, কাকা জ্যাঠা সব ছিল, মামা, কিন্তু আমার নিজের ইউনিভার্সিটি যাওয়া আসা এগুলো তো একাই করতে হতো। তো যখন ওই মানববন্ধনে আমি যোগদান করেছি এবং দেখছি অত ভিড়, রাস্তাঘাটে আমি কোনো বাস টাস কিচ্ছু দেখতে পাচ্ছি না, তখন আমার ভাবছি আমি ফিরবো তো গড়িয়াতে, আমি জানি ও গড়িয়ায় থাকে। আর ঘটনাচক্র তখন আমার পাশে দাঁড়িয়ে, আর হাতটা ধরা, মানববন্ধন বলে হাত ধরা, আমার মা দিয়েছিল, সেটা আমার I took it very seriously. তখন I took it very seriously. কিন্তু আমি এই হাত আর ছাড়া যাবে না, তাই তো? মানে ওফ, তারপর বাকিটা তো গণেশ মন্ডলের গল্প, কোনোদিন হয়তো ছবি বানাবো। হ্যাঁ, পাগল করে দিয়েছিলাম আমি, যেখানে যাচ্ছি আমি সেখানে চলে যাচ্ছি। আরে আমি থাকি গড়িয়া, ওই যাচ্ছি থিয়েটার রোডের বাড়িতে, ওদের বাড়ি ছিল ওখানে, থিয়েটার রোডে যাবে, আমি উঠে বললাম আমার নাকি ওইদিকে কাজ আছে। ও গিয়ে জিনিস কিচেনের ওখানে নেমে গেল কলা মন্দিরের স্টপটাতে, আমি গিয়ে মল্লিক বাজারে নেমে আবার উল্টো দিকে বাস ধরে আবার গড়িয়া ফেরত চলে এলাম, এরকম। কিন্তু অতক্ষণ যে গেলাম, না না লাকি না, মানে এটা আতঙ্ক একটা। যখনই বাস স্টপে গিয়েছি আমি দাঁড়িয়ে আছি, বেরিয়ে মিনি বাসে উঠলে যাচ্ছি, আমি ওদিকে একটা কাজ আছে, চল গেল না, তুমি আমি এই বাসে যাবে না, টের পেতো আমি জানি না, মানে এটা আমার কাছে একটা রহস্য। আর তখন লক্ষ্য ছিল না, সত্যি একটা রহস্য। অর্জুন যদি পুরো
মানে মাছটা দেখতে কোনোদিনও পেতো না, শুধু মাছের চোখ দেখেছিল। হ্যাঁ, চোখ, সত্যি। আমি তাই দেখেছিলাম, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি একটাই জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে চূর্ণী ব্যানার্জি। একদম। কতদিন আর কি বলছো, তখন ওর তো নাম, ও তখন বিশ্ববৃক্ষ লেডিস হস্টেল করে ওর নাম হয়েছে, ও চূর্ণী ব্যানার্জি। আরে লোকে আমরা কৌশিক ব্যানার্জি বলতে শুরু করলো। এইটা দারুণ। এইটা চলতে চলতে সব পরে একটা কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি যদি হয়, ব্যানার্জি একদম ঠিক। সম্ভবত ওই সময় ওর করা বোধহয় লাস্ট সিরিয়ালই ছিল ওটা, ভালোবাসা.com। ওই সময় না, ভালোবাসা.com তো 2012 হ্যাঁ, ওই সময়। ওর পরে একদম কোনো সিরিয়াল তো করনি। হ্যাঁ, তারপরে আর করিনি। হ্যাঁ, ওইটাতে ও ওম বলে একটা ক্যারেক্টার ছিল, তার মা। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে দেখে লোকে বলছে ওই দেখ ওমের মায়ের বর যাচ্ছে। মানে তুমি আমার কোথায় পৌঁছেছি বুঝতে পারছো? মায়ের বর আমি। তখন আর পরিচিতিটা তখন আমার কিছু হয়নি, ওই নম্বর লাগেনি আমার তখনও। 2012, 13, 14 আমার মনে হয় বহুদিন এখনো অনেকে ভুটফাট বলে ফেলে কৌশিক ব্যানার্জি। আমি বলি না, উনি লাবণী সরকারের হাজবেন্ড। কৌশিক, এটা কিছু করার নেই। হ্যাঁ, কাজে মানে এ আর অর্ধাঙ্গিনী নেই আমাদের পরিবারের, পূর্ণাঙ্গিনী আমি বলি। সত্যি, ওকে ছাড়া আমাদের অসম্ভব আমাদের। একদম, মানে এই যে থ্যাঙ্কস গিভিং, আমি দেখেছি তোমাদের পোস্টেও ধন্যবাদ জানানো, খুব ছোট ছোট একে অপরকে জানানো উচিত আমার মনে হয়। আমি দেখেছি আমাদের মায়েদের, বিশেষ করে যারা নিরলস ভাবে আর কি খেটেই যাচ্ছেন, তাদেরকে কেউই কোনোদিন থ্যাঙ্কস জানাননি এবং বলেননি দারুণ কাজ করেছো। আমার এটা খুব ভালো লাগে যে কৌশিকদা চূর্ণীদিকে যেভাবে সবসময় বলো, এবং চূর্ণী দিও যখন বলার হয় নিশ্চয়ই বলো। এইটা বোধহয় খুব প্রয়োজন কৌশিকদা চূর্ণীদি, মানে এই যে তুমি করলে এটা, তাকে ইম্পর্টেন্সটা দেওয়া, বোঝানো, সেটা বোধহয় খুব প্রয়োজন। হ্যাঁ, একে অপরকে, এবং মানে পরিবারের অন্যদের, মা বাবাদের, বন্ধুদের, আমার মনে হয় সে তারা খুব আমাদের খুব ভালনারেবল অবস্থায় তারা দেখে। যে তাদের জায়গাটা তারা বুঝুক না বুঝুক, আমাদের কাছে সাংঘাতিক বড় জায়গা তারা সবাই। কাজে নিজেদের মতো করে তারা চেষ্টা করতে হয় না, জানো তো, স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু সেটা আসে, সেটা আসার কথা আর কি, অন্তত আমার মনে হয়। হয়তো সবাই অতটা বোঝাতে পারে না, আমি জানি না আমি বুঝে উঠতে পারি কিনা, আমি বোঝাবার চাই, আমি আমার মতো, আমার যেভাবে থাকি তাদের সাথে, তারা অটোমেটিক্যালি বুঝবে বুঝে যান। যে সেইটা আছে। কিন্তু মুখেও বলার আমি মনে আছে আমার একটা কনভারসেশন আমার মায়ের সঙ্গে, তখন আমি বেশ ছোট, মানে ক্লাস 6-7 এরকম পড়ি আর কি, 10 বছর বয়স হবে। তখন কি একটা ব্যাপারে কথা হচ্ছে আমার মায়ের সাথে, মা বলছে যে বাবা মার জন্য বাচ্চাদের গ্রেটফুল হতে হয়। তো আমি ভাবছি যে মা বাবা যেটা করে সেটাই তো করবেই তো এটা। তো আমি মাকে বলছিলাম যে কেন আমি গ্রেটফুল কেন হব তোমার প্রতি, তোমার তো এটা করারই কথা। তো মা তখন কিন্তু ইনিশিয়ালি খুব দুঃখ পেয়েছিলেন, তুমি গ্রেটফুল না, তোমার জন্য যা করছি there should be gratitude। মা বাবা হয়েছি বলেই কি তুমি ধরেই নেবে যে যা করছি সেটা তোমার প্রাপ্য? আমি এবার ভাবছি যে মাদের তো এটা করারই কথা, সহজাত ভাবেই করার কথা, আমি হয়তো হার্ট করার জন্য বলিনি। কিন্তু মা আমাকে রিয়েলাইজ করালো যে মানে জন্মদাতা, যে জন্মদাত্রী, তাদেরকেও কিন্তু তাদের প্রতিও সেই গ্র্যাটিটিউড আমাদের থাকা দরকার। তাদের অনেক স্যাক্রিফাইসের ফল, তার কারণে আমরা এইভাবে আজকে তৈরি হয়েছি। তাদের খারাপ ভালো মিলিয়ে, তাদের ভালো থেকে শিখেছি কি করব, তাদের অসুবিধার জায়গাগুলো দেখে বুঝেছি এগুলো আমরা করব না আমাদের লাইফে। দুদিক থেকে কিন্তু আমরা শিখছি মা বাবার কাছে। সো উই শুড বি গ্রেটফুল টুয়ার্ডস। এই গ্রেটফুল হওয়া এবং থ্যাঙ্কস গিভিং, এটা আমি খুব মানে সুপারফিশিয়াল কতগুলো জিনিস নিয়ে উদাহরণ দিই। আমি একটা সময় বাড়ির সমস্ত বাজার করতাম, সবকিছু করতাম, আমার ব্যস্ততা বেড়ে যায়, সবকিছু আমি উল্টোপাল্টা করতে শুরু করি, ঠিক মতো জিনিসগুলো টাইম মতো পাচ্ছি না। অজান্তে আস্তে 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 আমি হঠাৎ একদিন রিয়েলাইজ করলাম আমার উপরে এই কাঁচা মাছ মাংস কেনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই বাড়ির। এটা আমি বুঝতে পারিনি কবে হয়ে গেছে। আমি কিচ্ছু করি না এখন, শুধুমাত্র ওই কাঁচা বাজার যেগুলো মাছ মাংস এগুলো কেনার, ওইটুকুনি আমি কিনি। বাকি বাড়ির A to Z যা যা ঘটনা ঘটছে, আমি আউটডোরে গেলাম, আজ পর্যন্ত হয়নি, বিশ্বাস করো, ফিরে এসে দেখেছি যে আমার যে বাথরুমে টাওয়েল, হ্যান্ড টাওয়েল, সাবান, এটা ওটা সেটা সব চেঞ্জ হয়ে গেছে, সব ফ্রেশ। আজ পর্যন্ত হয়নি যে এসে দেখিনি, ফ্রেশ একটা স্মেল সেটা রয়েছে। এবং শুধু তাই নয়, যে দিন 4-5-6 চলে গেল, একদিন কাজ করে ফিরে এলাম বা গল্প করতে ঘরে ঢুকে গিয়ে দেখলাম ফাট করে পুরো ব্যাপার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, সোপটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এরকম জানতেই পারছি, আমি জানতে পারছি না। এবং আমি কি হয়েছে,
একদিন পরে হয়তো বলেছি বা এটা খুব ভালো হয়েছে। আমি বিশ্বাস করি এটা আমাদের ভুল। যখন প্রথম নোটিস করলাম তখনই বলি না আমরা কি টেকেন ফর গ্রান্টেড, ধরে নিচু করেই দেবে, কিন্তু এটার যে বিউটিটা, এবং আমি বিশ্বাস করি ও বলুক বা না বলুক, ও খেয়াল করে যে এখনো দেখেনি, বুঝতে পারিনি না এখনো। আমি জানি না কি স্বীকার করবে কিনা, কিন্তু ওইটুকুনি প্রত্যাশা থাকে যে এটাতে একটা এফার্ট, ঠিক যে প্রত্যেকের জন্য সব কার কবের বালিশের ওয়ার্ড চেঞ্জ হবে, শি নোজ। এটাও কাজ নয়, কিন্তু এই কাজটা আমারও কাজ, কিন্তু ও আমাকে একটুখানি সময় বার করে দিচ্ছে। তো এইটার জন্য ধন্যবাদ না জানালে তো হয় না, কোনোভাবেই কোনো দিন হয় না। সে তোমার যত কাছের মানুষই হোক, সে একটা মানুষ, তাকে কৃতজ্ঞতা জানাও যে তোমার জীবনটাকে অনেক সহজ সুন্দর করে দিচ্ছে, সব থেকে বড় কথা। আসলে সহজাতভাবে কারোর মধ্যে এই কাজগুলো আসে। আজকে আমি যদি ব্যাপারটা উল্টো হতো, আমি যদি স্বামীর রোলে, মানে আমি পরিবারে আমি নারী ফিগার বলে আমি করছি তা না, একদম না। এটা যদি উল্টোটাও হতো যে আমি তার হাজবেন্ড, আমার মধ্যে কিন্তু সেই ইয়েটা আছে, ওই মানে যেই কাজগুলো বললো যে যেগুলো করা হয়ে থাকে, সেগুলো অনেকটা সময় যায়, পরিশ্রম যায়, সবই যায়, কিন্তু সেগুলো আমার অটোমেটিক্যালি আমার নেচারের মধ্যে আছে। তো যেটার প্রসঙ্গে আমি এই কথাটা বললাম সেটা হচ্ছে যে আমরা এই রোল রিভার্সাল গুলো ভেবে নিই তো, যে হতে পারে না কখনো কোনো সম্পর্কে, সেটা কিন্তু নয়। মানে কিন্তু জেনারেলি আমরা যখন ছেলেদের মানুষ করি বা ছেলেরা বড় হয়, তারা ধরেই না যে এই কাজগুলো নারীরই কাজ, যেই কারণে ওটা ধরে নিয়ে বড় হয় বলে যখন তারা সেটা করে তখন তারা স্বীকৃতিটা পায় না। আজকে মা একটা সুন্দর রান্না করে খাওয়ালেন, আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করতেন। আমরা কতবার মাকে বলেছি যে সত্যি তুমি এটা কি সুন্দর রান্না করেছো, যে কারণে উনি যখন রান্না করে আমাকে খাওয়াতেন, আমি সেদিন, উনি একটা সময়ের পর থেকে নিরামিষ খেতেন না, বাবা চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু সেদিন নিরামিষ খাবারটাই খেতাম ওনার সাথে বসে, এবং আমি সেটা অসম্ভব আনন্দ করে খেতাম। এত ভালো রাঁধতেন। হ্যাঁ, আমাকে বলতেন তোমার সোনা মুখ, তুমি যা খাবে তোমার ভালো লাগে খেতে, এই ওয়ার্ডটাই উনি বলতেন, সোনা মুখ। কিন্তু তার আনন্দটা তো অন্যরকম, তাকে কিন্তু আমরা আলাদা করে কতটুকু জানিয়েছি। আমি একটা উদাহরণ দিলাম, এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, আমরা ধরেই নিই, আসলে ধরে নিই যে এটা করবে বলে আমরা জানাই না। একটা ভারসাম্য এসে গেলে না, থাকেন আমাদের ওরই এক মেশো, আমি চিরকাল দেখেছি অফিস থেকে ফিরে এসে উনি রান্না করেন। হ্যাঁ, এবং সে রান্না কিন্তু ওর মাসি ওরকম পারবে না করতে, আমি নিশ্চিত। অফিসার ছিলেন উনি, আইএস অফিসার, এসে রোজ বাজারটা করে এনেছেন সেই মতো রান্না, এবং সেগুলো সব বাঙালি তুখর সব রান্না রোজ করতেন, জমিয়ে দিয়ে সবাই আবার তোমরা খাও, এটা ওনার রোজকার কাজ। আজ এটা কে কিভাবে ভাগ করে নিয়েছে তার ডিউটি লিস্ট গুলোকে। একদমই। কিন্তু আমি একটা, মানে যদি অর্ধাঙ্গিনী থেকেই যাই, আমরা সুমন এবং শুভ্রার জীবনটাও খানিকটা তেমনই দেখেছি, যারা দেখেছেন সবাই প্রায় দেখেছেন। তো সেক্ষেত্রে শুভ্রা সবটা গুছিয়ে রাখেন, সুমন অগোছালো আমি দেখেছি, এবং পরবর্তী সময় যে কারণে আর কি শুভ্রা না থাকায় অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। কিন্তু এই সময়টা ক্লান্তিও আসে চূর্ণিদি, মানে সব সময় আমি গুছিয়ে রাখবো, যদিও ভালোবেসে করছো, দায়িত্ব ভেবে নয়, সেই ক্লান্তিটা, সেই মানে একটু বিরক্তি, সেটা কখনো হয় না। হওয়াটাই স্বাভাবিক, সেটা হওয়াটাই স্বাভাবিক। এবং যখন সেটা মনে হয় আমাদের বলিও যে তোমরা কি করে, না ক্লান্তিটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যদি সেই জিনিসটার মর্যাদা না দেয় অন্যজন, যে আমি গোছাচ্ছি তুমি নষ্ট করছো, গোছাচ্ছি নষ্ট করে রাখছো, আমার এফর্টটাকেই তোমরা রেসপেক্ট করছো না। সেই যেমন আমি বলছি, আমার আগের বাড়িটা লম্বা মতো বাড়িটা ছিল আর কি, বারান্দা, দুটো ঘর, তারপরে বসার ঘর, দুটো বাথরুম, বসার ঘর, রান্নাঘর, তার পিছনে একটা রান্নাঘর, আরেকটা বসার ঘর, আর একটা ছোট স্টাডিয়ার ঘর, এরকম লম্বা মতো ছিল বাড়িটা। হ্যাঁ, তো উজান তখন ছোট, ওরও বয়স ছোট, আমার বয়সও ছোট, এবং তখন আমার প্রচন্ড ব্যস্ততা কাজের কর্মক্ষেত্রে আর কি। সেই ব্যস্ততার মাঝেও আমার উজানকে সময় দেওয়া, এবং যেদিন উজান হয়তো স্কুলে হাতে সময় রয়েছে, আমার শুটিং নেই, সেই সময়টা কিন্তু আমি ঘরের কাজগুলো করতাম, যা করার। আমি দেখতাম, আমি বারান্দা পরিষ্কার করতে করতে এই দুটো ঘর করে 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 যখন শেষ করলাম, ওই ঘরে গিয়ে সামনে গিয়ে দেখি, ওই ঘরে গিয়ে দেখি সব এলোমেলো হয়ে গেছে। আমি, এটা কি জিনিস? হ্যাঁ, মানে তখন ভীষণ ব্যর্থ লাগে। আমার অ্যাকচুয়ালি একটা ফেজ গেছিল যখন আমি এগুলো করাই বন্ধ করি। এবার বলি আমি কিচ্ছু করি না, এরকম ঘটনা মাঝখানে হয়েছে। এই শুনুন, আমাদের শুটিং এর সব চাপ চলছে, আমি আর উজান না তুমুল ফেলে যাচ্ছি, এটা ওখানে এখানে করে যাচ্ছি, এবং দেখবি যখন কোনো বাধা নিষেধ না আসে, নিয়মটা তুমি ভুলে যাবে তখন।
রোজ একবার রিমাইন্ডার দরকার, লিখে রাখি না যে জুতো এখানে খুলবেন না, নো স্মোকিং, কেন লিখে রাখি, যেখানে দেখলে যাতে মনে পড়ে। ওই লেখাটা এখন খোলা থাকে, চূর্ণি বলছে না কিছু কাউকে, আমরা এরকম করছি। হঠাৎ করতে করতে দেখছি যে চূর্ণির ঘরে একটা রাইটিং টেবিল আছে ঘরের কোণে, দেখি তার মধ্যে অজস্র জিনিস জমা, এইটা ওইটা সেটা। তোমার অস্বস্তি লাগবে শুরু করবে যে ঘরটা একদম স্পিক অ্যান্ড স্প্যান থাকে ওইটা ক্রাউডেড হয়ে আছে কেন, চেয়ারের ওপর জিনিস রয়েছে, ব্যাগ রয়েছে, ওর ঘরের মতো না। তুমি কিন্তু এই অস্বস্তি তোমার শুরু হলো, এটা কেন হচ্ছে, এটা কি অবস্থা হয়েছে, টেবিলে বলে না থাক, এটাই মানাচ্ছে বাড়িতে, এইভাবে অন্যান্য ঘরের সাথে ম্যাচিং আছে। বলে কেন, বলে আমি ছেড়ে দিচ্ছি সব গোছানো, যেমন তোমরা গুছিয়ে রাখবে তখন আমি আমার ঘরটা গোছাবো। আরে দারুণ। ওর নিজের ঘরটাকে এরকম এলোমেলো করে দিয়ে সব 12টা বাজিয়ে দিল আমাদের পুরো। আমরা বলতে বাধ্য হলাম যে এরকম দেখিনি তো, এই ঘরটা এরকম থাকতে পারে না। তারপর কি তোমরা শুধরে গেলে হ্যাঁ, নাকি? শুধরতেই হবে। ফেজেসে আবার একটু খারাপ হয়। হ্যাঁ, কিন্তু ওভারঅল ভালো করে থাকার একটা তো অভ্যেস জন্মে যায় এবং নেশা জন্মে যায়, যেটা রাখলে পরে সহজ। এখন আমি অনেক শুধরেছি, ওই জানে আর একটু শুধরতে হবে। ও আমার থেকে আরো বেশি মানে ভুলো মন, ওই কি ভাবতে ভাবতে চলে গেল কেউ জানে না। সারাক্ষণই কিছু হ্যাঁ ভাবছে। হ্যাঁ, না মোবাইল রেখে নিচে নেমে চলে গেল, আবার এসে গেল মোবাইল নিয়ে চলে গেল, এরকম। ওইটুকুও ভুলে গেছে যে মোবাইল নিয়ে যেতে হবে, কিছু ভাবছিল। ঠিক আছে, ওগুলো সময়ের সাথে সাথে হয়ে যাবে। বা আবারও বলি, আমি সত্যি সত্যি খুবই কৃতজ্ঞ। আমরা কি ছবির কথা কিচ্ছু বলবো না? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, যেটা তো আজও অর্ধাঙ্গিনীর জন্য তোমার তো এমনিতে পাওয়া যায় না। ছবি মুক্তির সময় দুজনকে বিশেষ করে ইন্টারভিউ বা খুব বেশি কথা বলা সামনে আসে, সেটা তো কোনো প্রিমিয়ার বা এটা তো তোমাদের জানিয়েই দেওয়া হয় যে আর নানান বিষয় সমাজ নানান কিছু ঘটছে, আমরা কিছু বলি না। আমরা সমাজ মাধ্যমে তখনই আসি যখন আমাদের ছবির প্রমোশনের প্রয়োজন পড়ে। এটা মাঝে মাঝে এক দুটো খুব, সেটাই, আর মাঝে মাঝে খুব এক দুটো পোস্ট। তবে একটা জিনিস বলবো, তুমি এই প্রসঙ্গ তুললে বলে বলছি, আমাকে তো ও ভীষণ কথা বলতে ভালোবাসে, এই যে বাড়িতেও এত কথা বলে যে আমার কথা বলার সুযোগ হয় না। তোমরা ইন্টারভিউ করো বলে আমার একটু কথা বলার সুযোগ পাই আমি। কেউ একটা শুনছে আমার কথা। কেন তুমি শোনা, তুমি তো বলতে ভালোবাসো না বললে, মানে শুনতে না সুযোগ পায় না। না, আমি কোয়াইট পার্সন, আমি এমনি কথা কম বলি। তোমরা প্রশ্ন করে বের করো, তখন আমার একটু কথা বলা হয়। যাক, তাহলে এবার চূর্ণি দিকেই প্রথমে জিজ্ঞাসা করি। চূর্ণিদি, এই যে আমি এটা জানতে চাইবো না, আমি শুনছিলাম তখন থেকে এই যে অর্ধাঙ্গিনীতে যা দেখেছি, আজও অর্ধাঙ্গিনী নাই কাঁপিয়ে দেবে প্রত্যেক মানুষকে, ইমোশনালি হোক, বিভিন্ন দিক থেকে। কি হবে সেটা যাচ্ছি না, কিন্তু চূর্ণিদি একটা কথা বলবো, শুভ্রার চরিত্রটা আমি আবার কালকে ইন্টারভিউ করতে আসার আগে আবার আমি আরেকবার দেখলাম, মানে আগেও দেখেছি আবার আরেকবার দেখলাম ভালো করে। তো ওটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে এই সময়টা হলে তো আমার রাগ হতো, আমি তারপর মুহূর্তে এবার দেখছি সত্যি সে তার রাগটা প্রকাশ করছে। মানে ভগবান নয় সে, শুভ্রা আর কি ভগবান নয়, সেভাবে কৌশিক দেখাওনি। কিন্তু একটা কথা, মানে প্রাক্তন আছে, প্রাক্তন মানে কি, মানে সে কষ্ট দেওয়া একটা মানুষ, শুধু প্রাক্তন না, তার সঙ্গে যে মানুষটা ভালো আছে তাকে সহ্য করা, এইটা তো খুব কঠিন। এইটা কখনো জীবনে হয়েছে, সেটা প্রাক্তন প্রেম শুধু বলছি না, যে মানুষগুলো খারাপ দেখেছো তার সঙ্গে থাকা মানুষগুলোকে তোমার সহ্য করতে হচ্ছে পরিস্থিতির কারণে, এটা কখনো হয়েছে কৌশিকদা বা চূর্ণিদি দুজনেরই? না, এরকম প্রাক্তন বলে আমি বলতে পারবো না। আমার ধরো কোনো অবস্থাতে ধরো আমি জানতে পারলাম যে কৌশিকের সাথে কেউ হয়তো যেভাবে ব্যবহার করে তার থেকে একটু অন্যভাবে ব্যবহার করেছে, কৌশিকের হয়তো খারাপ লেগেছে বা ওর প্রতি জাস্টিস হয়নি কারোর দ্বারা। হ্যাঁ, আমার সেই মুহূর্তে শুনে খারাপ লাগে, কিন্তু যখন মানুষটাকে মিট করি আমার কিন্তু সেই খারাপ লাগাটা থাকে না। আচ্ছা, তুমি মানে আমি একটু ফরগিভিং, মানে আমি ক্ষমা করে দিতে ফরগিভিংটা আবার একটু মানে একটা লেভেলের প্রবলেম আছে, যেন আমি ওপর থেকে তাকে ক্ষমা করছি, ব্যাপারটা সেরকম না। মানে আমি এগুলো মনে ধরে রাখি না কখনো, এটা ছোট বয়স থেকেই নেই আমার। সেটা কিছুটা আমার মায়ের অবদান, কারণ মা আমাদের বাড়িতে বা মা যেখানে উপস্থিত সেখানে কখনো গসিপ এনকারেজ করতেন না, যে কারোর ব্যাপারে তুমি কাউকে ডিমিন করে কোনো কথা বলবে, এটা একেবারেই উনি অ্যালাউ করতেন না। আমরা বলতামও না, এবং আমরা কাউকে বাড়িতে বলতে শুনিও নি, এবং অন্য কেউ বললে আমি দেখেছি মা পার্টিসিপেট করতো না কখনো। তাকে বারণও করছে না, কিন্তু পার্টিসিপেট করতেন না। হ্যাঁ, তো সেই জন্যে কোনো মানুষকে খারাপ চোখে দেখার ব্যাপারটা
আসে হয়তো, আসবে হয়তো আমার তখনই যখন সে আমাকে সাংঘাতিকভাবে একটা কিছু, এমন কিছু আমার সাথে করবে যেখানে সেটা আমার কাছে একটা অ্যাবিউজিভ একটা জায়গায় চলে যাবে। আদারওয়াইজ কিন্তু আমার সেটা আমার মধ্যে নেই একদম। কাজে যদি এরকম সিচুয়েশন হতো যে কোনো প্রাক্তন কোনো এরকমও হয়েছে, ওর এক প্রাক্তন বান্ধবী, তার খুব শরীর খারাপ এবং সে মৃত্যুশয্যায় অন্য শহরে থাকে, সে খবর পেয়ে ওর নাম্বার করে ওর সাথে দীর্ঘক্ষণ কথা বলেছে, আমাকেও জানিয়েছে যে ও কথা বলতে চায়। আমি বলছি একেবারে বলো। ও চাইছিল ওকে দেখতে, আমি কিন্তু দিনের পর দিন ওকে বলে গেছি তুমি চলে যাও, এই তো, কারণ পরে কিন্তু তুমি একে আর পাবে না কোনোদিন। তখন উজান অনেক ছোট, কাজে উজান জানতো না, এখনো হয়তো জানে না। আমি কিন্তু ওকে মানে দিনের পর দিন বলে গেছি তুমি যাও। তখন আমাকে বললো আমি আসলে ওকে ওভাবে দেখতে চাই না। কাজে ওর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওইভাবে ও ফেস করতে পারবে না বলে ও যায়নি। মানে শেষের দিকে কাজে সেইটা কিন্তু আমার কাছে একেবারেই কোনো মানে ভাবতে হয়নি আমাকে বসে যে আমি ওকে কি বলবো, কি বলা উচিত, এরকম কিন্তু ব্যাপারটা না। খুব সহজাত ভাবেই আমার মনে হয় যে সেটা আমার মধ্যে আছে। বিশ্বাসটা তো খুব প্রয়োজন একে অপরকে না, করাটা এখানে এই পরিস্থিতি এই ক্ষেত্রে আমি ওকে রেসপেক্ট করলে আমি তো ওর জীবনের যাদের নানা রকমের অবদান আছে আমি তাদের সবাইকে রেসপেক্ট করবো। এটা হচ্ছে একটা পরিস্থিতিকে ডিগনিটি দেওয়া, একটা জায়গায় সম্মান দেওয়া সেই জায়গা থেকে। এবং চুন্নিও জানে, আমিও জানি যে আর সপ্তাহ এক মাসের মধ্যে সে চলে যাবে, এরকম একটা মানে সে দিল্লিতে হাসপাতালে। এবং আমাকে বলেছে বলেছে আমার এখন সব ন্যাড়া হয়ে গেছে, আমি চুল টুল সব পড়ে গেছে, মাথায় কাপড় বেঁধে রাখি, অসম্ভব সুন্দর দেখতে একটা মেয়ে, এবং বড্ড সুন্দর, মানে এবং এই চুল তার মানে সে ধারণা করা সেই ওই জন্য ও বোধহয় ফেস করতে পারেনি আমার কিছুতেই। ও বলে আমি এটা আমি ইয়ে করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ভালোটাই থাকুক। হ্যাঁ, মানে একবার ও তো ওর জায়গা থেকে বলতে পারতো যে আমি চাই না দেখা করতে, মানে সেটাও তো বলতে হতো। ও কিন্তু মানে হি ওয়ান্টেড টু গো, কিন্তু ওইটা ফেস করতে পারবে না বলে যায়নি, মানে দুর্বল লাগছিল ওর নিজের মানসিক। এমনকি আমি তার স্মরণ সভাতেও আমি যাইনি। হ্যাঁ, সেই থাকতেই আমি বাঁধানো অবস্থায় দেখিনি, আর ব্যাস হয়ে গেল। মানে সেই কিছু জিনিস পেরিয়ে চলে যায়, তখন আর তোমার ফিরে তাকানো হয় না। কিন্তু এটা তাকে অমর্যাদা করা না বা তার অসুস্থতাটাকে অস্বীকার করা না। প্রসঙ্গটা হচ্ছে একজন মহিলা, যে স্ত্রী আমার, সে এইটাকে একটা ডিগনিটির সাথে আমার সামনে উপস্থাপনা করলো, যেটা আজ অর্ধাঙ্গিনী বলেছে, আজও অর্ধাঙ্গিনী আরো মারাত্মক ভাবে বলবে, যে একটা তুমি সমস্ত উদারতার একটা মানচিত্র আছে। হ্যাঁ, সমস্ত উদারতার একটা মানচিত্র আছে, যে তুমি এতটা উদার হতে পারো, তারপর আর পারো না। হ্যাঁ, এইখানে শুভ্রার যে মানচিত্রটা উদারতার, সেটা ফ্যাসিনেটিং। কতটা দিয়ে যাবে সারাক্ষণ কি দিয়ে না, এবং সে মানচিত্র তোমারও তো একটা মানচিত্র আছে, তুমি ছবি দেখতে দেখতে ভাবছো কতটা উদার হতে পারে, কতটা পারে না। শুভ্রা যে শুধু উদার তা না, উদার কিন্তু অন্যদিকে কিন্তু ভীষণ সার্কাস্টিক, ওর নিজের জায়গাগুলো প্রাক্তন স্ত্রী মহাজনের মতো যা উসুল করা এখন তো করে নিচ্ছে, জানে আসলটা পাবে না কখনো। একটার দিকে হেল্প হচ্ছে, তো আমার মনটাকে শান্তি দিতে হবে, কথাগুলো ও তো একটা মানুষ, কাছে ওর মধ্যেও সেই ওর কিছু কোয়ালিটি আছে যেটা হয়তো সেইভাবে শুভ্রা নিজেকে এক্সপ্রেস না করলেও পারতো, আমি মনে করি। না, সেভাবে ও করেছে। না, সেটা শুভ্রার সাথে চূর্ণির বিরাট তফাৎ। সেই জায়গায় চূর্ণি কি করতো সেটা ভাবতেই চাই না আমি এখন। হ্যাঁ, মানে গল্প আমার অন্যদিকে চলে যাবে চূর্ণি থাকলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেখানে শুভ্রা বারবার করে বলে যে তোমার যদি মনে হয় যে এটা আমি এখন করব, সেটা কিন্তু ভুল। এবার ঠিক এই কথাটা খুব ইন্টারেস্টিং, এটা রাইটারের জন্য খুব মজার। দর্শক যখন এই কথাটা ভাবছে, তাহলে এটা কিন্তু এই ছবির গল্প, তুমি কিন্তু বলো না। না না না, তুমি না বলছি না, না 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 না, দর্শক যখন ভাবে, না না, হ্যাঁ, দর্শক যখন ভাবে যে তাহলে কি এটা হবে, আর ঠিক তখন শুভ্রা বলে যদি ভাবো এটা হবে, এটা কিন্তু নয়। এটা খুব ইন্টারেস্টিং, মানে ইটস অলমোস্ট ইনডাইরেক্ট কনভারসেশন উইথ ইউর অডিয়েন্স। কারণ এই গান দেখে এবং ট্রেলার দেখে দর্শকদের স্বভাব একটা চিত্রনাট্য তৈরি করা, তো এইভাবে তার মানে বাজে বুঝে গেছি, হ্যাঁ এই তো, হ্যাঁ তার মানে এটা, তাহলে তো এই ঘটনাটা ঘটছে। তো এবার এরকম 4-5টা ড্রাফট নিয়ে তারা হলে ছবি দেখতে আসে, সেই ছবি সাকসেসফুল হয় ওই 6টা ড্রাফটের বাইরে যদি কিছু করে, তখন সেই ছবিটা ধাক্কা মারে এবং সাস্টেন করে যায়। আমাদের দেখতে হবে আমরা পারলাম কিনা,
কারণ আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের ক্ষমতা বা দক্ষতা অনুযায়ী, ওর দক্ষতা অনুযায়ী অভিনয় করছে, আমি আমার দক্ষতা অনুযায়ী লিখছি, পরিচালনা করছি, তার বাইরে আমরা চাইলেও পারবো না আমাদের যতটুকুন ক্যাপাসিটি। সেইখান থেকে দেখতে হবে, রাজ কাপুরের কথায় টেক আ রিস্ক অ্যান্ড রিস্ক আ টেক, হ্যাঁ, করে দেখি না কি হয়, লোকে লাগে কিনা। তবে এটুকুনি বারবার বলছি, অনেককেই বলেছি আমি এই কথাটা, যে খুব মানে বন্ধু শত্রু কারোর এরকম যেন মারাত্মক পরিস্থিতি ফেস করতে না হয়, যেটা আজও অর্ধাঙ্গিনীতে হবে। আমি ওইটার জন্য অপেক্ষা করে আছি, কি মানে শুভ্রা এবং মেঘনা দুজনের মতো করে সাফার করছেন, তাই না? মানে দুজনকেই সাফার করতে হচ্ছে, দেখা গেছে ট্রেলারে। একদম ট্রেলার না, আমরা অর্ধাঙ্গিনীতেও তাই দেখেছি আর কি, দুজনের মতো করে সাফার করা। দুটো অর্ধেককে জুড়ে একটা সম্পূর্ণ নারী হওয়া যায় কিনা, হ্যাঁ, সেটার একটা অন্য দৃষ্টান্ত থাকবে এই ছবিতে। আচ্ছা, সম্পূর্ণ নারী, এটার সংজ্ঞাটা তুমি ট্রেলার লঞ্চে খুব সুন্দর বুঝিয়েছিলে চূর্ণিদি, যে এইটা মানে একজন নারীত্ব, একটা মহিলার জীবন সার্কেল কমপ্লিট হওয়া, সেটা তো নয়, মানে বিয়ে হতেই হবে এই বয়সে, সন্তান বিশেষ করে আজও বহু মহিলাদের না হওয়া মানেই, যেটা আমরা অর্ধাঙ্গিনীতে দেখেছি। তার বদনাম, কেন বদনাম, মানে এটা মনে হয় যে সন্তান না হওয়াটাকে কেন বদনামের ভাগিদার হতে হয়, মানে এখনো 2026-এ দাঁড়িয়ে এটা তো হতে হয় চূর্ণিদি। হ্যাঁ, আমি আই রিয়েলি ডোন্ট নো, মানে কেন সেটা এটা বলি, আমাদের একজন বিয়ে না করলে প্রবলেম, সন্তান না হলে প্রবলেম, অনেকটা কিন্তু এবং বিয়ে না করা মানে তার চরিত্র নিয়ে নানা রকমের কথাবার্তা, একাধিক বন্ধু বা থাকলে পরে, একাধিক মানুষের সাথে মেলামেশা করলে পরে তার চরিত্রের সমস্যা, এগুলো মানে মানুষটাকে তার মতো করে, কারোর পরিস্থিতি এক হয় না, না সে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ডিসিশনগুলো নিয়েছে শুধু সেই মানুষটা জানে। তো বাইরে থেকে বলে দেওয়াটা খুব সহজ, কাজেই আজকে যেই আমরা 2026-এ দাঁড়িয়ে যেন এই জিনিসগুলো নিয়ে সময় না কাটাই। সমাজে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমাদের সত্যি ভাবা দরকার, এবং একটু উদারভাবে মানুষকে দেখতে পারা দরকার আমাদেরকে, যেটা অর্ধাঙ্গিনীর দুটো ছবির আমাদের সমস্যা আছে, জানো আমাদের এখানে ও যেটা মানচিত্র বলছিল, তার বাইরে সেই বর্ডারটা সে কোথায় অবধি যেতে পারে। আজকে অর্ধাঙ্গিনীতে যে ঘটনা ঘটেছে সেটা অনেকের জীবনে হয়তো ঘটেছে বা ঘটেনি, কিন্তু যাদের জীবনে ঘটেনি তারা তো কোথাও একটা আইডেন্টিফাই করতে পেরেছেন বলেই তারা বলছেন যে আমরা একটা পার্ট 2 দেখতে চাই। যদি মনে হতো যে এই ব্যাপারটা অবাস্তব, এই উদারতা থাকতেই পারে না, তাদের যদি মনে হতো তারা কখনো এইভাবে আমাদের ভালোবাসা দিতেন না ছবিটা দেখে। তার মানে অবাস্তব মনে হয়নি, মানে তাদের মনেও সেই একটা দরজা খুলেছে যে হ্যাঁ এইভাবে আমরা ভাবতে পারি, এই দরজাগুলো খোলা দরকার। যে কারণে মানুষ বলে ও আবার একটা সম্পর্কের ছবি হচ্ছে, সম্পর্কের ছবি দরকার, কারণ দ্যাট ইজ দ্য বেস অফ আওয়ার সিভিলাইজেশন। সব তোমার আমার সম্পর্ক, ওর আমার সম্পর্ক, ওদের সাথে আমার সম্পর্ক, আমরা কোন চোখে মানুষকে দেখছি সেটা কিন্তু ভিত তৈরি করে একটা সমাজের। এই সম্পর্কের ছবি বিবর্তন হতে হতে বারবার করে মানুষকে শেখানো দরকার, শেখানো বলবো না, মানে পৌঁছে দেওয়া দরকার, পৌঁছে দিয়ে তাদের যেন হোরাইজনটাকে আস্তে আস্তে আরো ব্রডেন করা দরকার, যাতে আমরা সব রকমের মানুষ, সব রকমের সম্পর্ককে যারা মর্যাদা দিয়ে দেখার একটা মানে দাবি রাখে, তারা যেন সেটা করতে পারি আর কি, মানে প্র্যাকটিক্যাল। বিশেষ করে এরকম একটা সমাজে যেখানে নারীর উপর একটা বাড়তি বোঝা যুগ যুগ ধরে চাপিয়ে দেওয়া হয়েছে। একজন নারীকে সৎ প্রমাণ করতে গেলে আগুনে পুড়ে সতী হতে হচ্ছে, আর একজন পুরুষ পুজো করলেই সৎ হয়ে যায়। মানে কত তফাৎ, সাংঘাতিক। এই জিনিসটা কিন্তু ভিতরে ঢুকে থাকে, একটা মেয়েকে প্রমাণ করতে হয়। একটা মেয়ে তার যদি 3টে বন্ধু হয়, পুরুষ বন্ধু, তার চরিত্র নিয়ে কথা বলা শুরু হয়ে যায়। আর একটা ছেলে যদি 3-4টে বান্ধবী তাকে ভীষণ একটা মানে ভীষণ কুল এবং মানে ওটা অন্যরকম, ভীষণ বাজি ছেলেটা, খুব দুষ্টু, মানে ভালোবেসে, হ্যাঁ, ফ্ল্যামবয়েন্সটা সেলিব্রেট করা হয় তখন। সে যে ভালো কাজ করছে না মন্দ কাজ করছে বিচার হয় না, মেয়েদের ক্ষেত্রে সেটা করা হয়। দিস ইজ আনফরচুনেট। এই জায়গায় করতে হবে তা না, তাহলে মেয়েদেরকেও বলুন না কথা, কারোর ক্ষেত্রেই জাজমেন্টাল হয়। একাধিক সঙ্গী থাকার অধিকার দুজনেরই আছে। একদম শেষ করবো আজকে, মানে কৌশিকদা চূর্ণিদি সাহেব, আমি যা বুঝলাম কৌশিকদা তোমার সঙ্গে তো গল্প করাই যায়, চূর্ণিদি থাকলে কিন্তু এটা ইন্টারভিউ 1-1.5 ঘন্টা আরামসে চলে যায়। কিন্তু তোমরা আজ অর্ধাঙ্গিনী দেখো, জানিও কেমন, অবশ্যই দেখবো, 10ই জুলাই অপেক্ষায় আছি। শেষ করব, শেষে আরো একবার বলবো, কিন্তু শেষে একটাই কথা, যেটা
ওই যে ছেড়ে যাওয়াটা খুব সহজ তো এখন চূর্ণিতে আমি মানে অর্ধাঙ্গিনীর প্রসঙ্গ টেনেই আবার আনি, খুব সহজে সুমন বলেন এইভাবে আর হচ্ছে না, একটা রাতে কিছু ঝামেলা, এইভাবে আর হচ্ছে না, আলাদা হওয়া যাক, এই বলে দেওয়াটা খুব সহজ, এতদিনের সব কিছু স্মৃতি মুছে। আমি কৌশিকদা চূর্ণি দুজনকেই জিজ্ঞাসা করছি, ছেড়ে যাওয়ার ভয় এটা কখনো হয়েছে, মানে কৌশিকদার ক্ষেত্রেও চূর্ণিদির বা চূর্ণিদির ক্ষেত্রে কৌশিক? আমার রোজ হয়, রোজ আমার খালি মনে হয়, এবং সেটা শুধুমাত্র বাড়ি ছেড়ে চলে যাওয়া না, এই জীবন খুব অনিশ্চিত তো, কে কখন থাকবো না, এইটা আমার প্রতিদিন মনে হয়। এটা আমার মনে হয় এটা মানে আমার মানে সব থেকে নিখাদ ভালোবাসার প্রকাশ হচ্ছে এই ভয়টা, শুধু স্ত্রীর ক্ষেত্রে না, সন্তান এবং যে কোনো প্রিয় জিনিসের ক্ষেত্রে, প্রিয় মানুষের ক্ষেত্রে আমার এটা হতে থাকে। এটা আমার ভীষণ মানে এটা আমাকে বদর করে। এবং ঠিক আছে ভালো, প্রিয় ফ্যামিলি মেম্বার লাজবালা সবার ক্ষেত্রে বছর গুনি, আর খালি মনে হয় যে অ্যালবাসের কেন মাত্র 14-15 বছর বয়স্ক, আর একটু বাড়ালো না, মানে ভগবানের যে যা যা ভুল আছে তার মধ্যে এটা একটা অন্যতম। সত্যি আমাদের মতোই বয়সটা হতে পারতো, কিন্তু না আমি বলছি ওই ছেড়ে যাওয়া মানে একে অপরের ক্ষেত্রে সম্পর্কে এই ভয়টা কি কখনো হয়েছে চূর্ণিদি বা কৌশিকদার? না, আমরা সেইভাবে দেখতে চাইনি আসলে, কখনো না, সেটা সেটাই হয়নি। মানে আর আর কি একটা বলবো জানো, তারপর সেটা খুব দরকারি কথা বলতে গিয়ে বলে গেলাম, পরের ইন্টারভিউতে বলবো। ঠিক আছে থাক তোলা, তবে আপাতত ইন্টারভিউ বাকি কথা পরে তোলা থাক, কিন্তু 10ই জুলাই আমাদের আজও অর্ধাঙ্গিনী দেখতে হবে, এবং তারপরে কয়েকদিন পর 22শে জুলাই তুমি কোন দিকে আছো? সরি 24শে জুলাই কোন দিকে আছো, ছেলে না বাবা? দুজনের ছবিতেই আছো। ধরো এরকম হতো একসঙ্গে একদিনে প্রমোশন, কারটাই যেতে একটু শুনি তো। দুদিকে আমার দুদিকেই যাওয়া উচিত, কিন্তু যদি খুব ব্যালেন্সড হইতে ভাবি, যদি এমন হয় যে টাইমটা ওভারল্যাপ করছে, যে একই সময় আমার দু জায়গায় থাকতে হবে, তাহলে আমাকে অর্ধাঙ্গিনীকেই প্রাধান্য দিতে হবে। কারণ সেখানে আমি, জয়া, কৌশিক সেন, আমরা কেউ কেউ আছি যারা গল্পটাকে ধরে রেখেছে একেবারে। তো সেই জন্য প্রফেশনালি আমার এখানে থাকা দরকার, কিন্তু আমার খুব কষ্ট হবে ওখানে যেতে না পেরে। আর যদি ছবি রেসপন্সের কথা হয়, অর্ধাঙ্গিনী ভালো করলে তো সেটা নাথিং লাইক ইট, ইটস এ ভেরি ভেরি বিগ ব্লেসিং। কিন্তু ও জানে ছবি যদি ভালো করে, আমি বোধহয় কেঁদেই ফেলবো। সেই ওটা আলাদাই। আমি প্রিমিয়ারে দেখতে পাবো কিনা জানি না ছবিটা, আমি ওকে বারবার দেখেছো, এটা বোঝানো যাবে না। সেই আমি তোমায় এইটুকুনি বলতে পারি, অর্ধাঙ্গিনী এই যখন কাতুকুতু পুরো প্রিমিয়ার হবে সেদিনকে আমি আরো প্রথম পুরো ছবিটা বসে দেখবো, ফিনিশ ছবিটা প্রথম দেখবো। আমি ওকে বলেছিলাম সকালে কি আগে হলে দেখে চলে আসবো শান্তি মনে, কারণ ওখানে তো পারবো না কিছু, মানে এটা একটা অন্য আনন্দ না, এইটা বোধহয় কোনোদিন আমাকে জিজ্ঞেস করলো যে তোমাদের মধ্যে কম্পিটিশন আছে, পাগল কম্পিটিশন, এটা একটা এমন জুলাই মাস, এর কোনো হার জিত নেই, একজন জিতলে দুজন জিতবে, একজন হারলে দুজন হারবে, সব মিলেমিশে একাকার হয়ে যায় এই সময়টাতে। না প্রথমবার বোধহয় পরিচালক হিসেবে চাইবে, সবার ছবি ভালো হোক চাও, কিন্তু এইবার বোধহয় প্রথম পরিচালক হয়ে চাইবে কৌশিকদা এই অন্য পরিচালকের ছবিটা একটু বেশি এগিয়ে যায়। না এখানে পরিচালক থাকতেই পাচ্ছি না ওর দিকে তাকালে। হ্যাঁ, ওই সমস্ত মানে ওই পদ থাকে তো একটা, এই পদস্খলনটা একেই বলে। আমি আর কিছুতেই বাবা ছাড়া অন্য কিছু হতে পারছি না। তোমারে বুঝিবে যে গোকুলে, তাই যেন হয়। পৃথিবীতে অন্য কোনো পরিচালকের কাছে মানে আমি হারতে দ্বিধান্বিত হব এবং লড়াই চালিয়ে যাবো, এই ক্ষেত্রে নয়, এক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ। তবে শেষে একটু 10ই জুলাই, অবশ্যই 10ই জুলাই থেকে দেখা শুরু করুন, শুধু 10ই জুলাই চূর্ণিদি এবং কৌশিকদা যদি বলে দাও আজও অর্ধাঙ্গিনী দেখা। বলো। আজও অর্ধাঙ্গিনী 10ই জুলাই রিলিজ হচ্ছে। আপনাদের মানে এত ভালোবাসা পেয়েছি আমরা অর্ধাঙ্গিনীর সময়, আশা করছি হল উপচে পড়বে, এবং কারণ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই ছবিটা, এবং হলে আপনারা আসুন, আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে, আপনাদের ফিডব্যাকও চাইবো আমরা। 10ই জুলাই অর্ধাঙ্গিনী, আজও অর্ধাঙ্গিনী রিলিজ হচ্ছে। নমস্কার। নমস্কার।